এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? থ্রু বাংলাদেশ। ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে, কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে। ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভেতরে, আমার আপনার ভেতরে কলোনিয়াল মাইন্ডসেটটা ওটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে? বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টি মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি। দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে, এইটার রেসপন্সিবল ফিল করাটা গুড লিডারশিপের লক্ষণ। নাও ইউ হ্যাভ দ্য চয়েস, আইদার ইউ বিকাম পার্ট অফ দ্য কারাপশন, অ্যাকসেপ্ট ইট, গেট বেনিফিটেড, অর ইউ ক্যান সে নো। আপনার চারপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে, তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল না। ডেল এইচ খান একই সাথে একজন রিটায়ার্ড মেজর, বেস্ট সেলিং অথর এবং কর্পোরেট ট্রেনার। গত প্রায় 20 বছর তিনি বাংলাদেশ আর্মিকে সার্ভিস দিয়েছেন। কাজ করেছেন আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। দেশের ভেতরেও তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দায়িত্ব পালন করেছেন। তার লেখা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস হচ্ছে আধুনিক দৃষ্টিকোণে সানজুর দ্য আর্ট অফ ওয়ার। সেনাবাহিনীর ডিসিপ্লিন এবং এক্সপিরিয়েন্স তিনি এখন কাজে লাগাচ্ছেন কর্পোরেট ট্রেনিং এবং বিজনেস ডেভেলপমেন্টে। 2 সেন্টস পডকাস্টের আজকের গেস্ট ডেল এইচ খান। ইন্ডিয়া এত বড়, ইন্ডিয়া এতদিন ধরে ওরা এতটা পাওয়ারফুল, আমরা কি আসলে এখানে কিছু করতে পারবো নাকি? আমরা খালি ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছুটা একটু মানে নরম হয়ে থাকবো? আসলে আমাদের আর্মিরা আসলে এখানে কি করতে পারে, নাকি কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমরা খালি চোখে বুঝি না? প্রত্যেকটা দেশের দূতাবাস, অন্য দেশে যখন দূতাবাস থাকে, সেই দূতাবাসের যে চৌহদ্দি, সেটা আসলে সেই দেশের সার্বভৌম একটা এলাকা বলে গণ্য করা হয় আন্তর্জাতিকভাবে। মানে ও একটা স্বাধীন জায়গা, মানে ওটা ওর দেশ না, মানে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইন্ডিয়ার যেমন ভেতরেও বাংলাদেশের জার্মান স্বাধীন। দূতাবাস, ওই দূতাবাসের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভেতরের এলাকা আসলে জার্মানি। আচ্ছা, ইভেন বাংলাদেশ সরকারের কোনো বাহিনী ওই জার্মান দূতাবাসের যে প্রধান আছে, রাষ্ট্রদূত, তার অনুমতি ব্যতি রেখে ওখানে ঢুকতে পারবেন না। যদি ঢোকেন তাহলে জার্মানি বলতে পারেন যে আপনি আমার দেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করেছেন। ওয়াও, We didn't know that. সো এটা হচ্ছে প্রথম বোঝার ব্যাপার। কারণ আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এই প্রসঙ্গটার গ্র্যাভিটি আমরা অনেক সময় বুঝতে পারছি না। কারণ গত 15 বছর ধরে আমাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে ইন্ডিয়া যা করে তাতেই আমরা ভালো কিছু খোঁজার চেষ্টা করি, বাট এখানে ভালো কিছু খোঁজার নাই। প্রথম কথা হচ্ছে যে শুধু একটা না, একাধিক, কলকাতা, আগরতলা, একাধিক আমাদের দূতাবাস, তাদের ইন্ডিয়ার যে উগ্র মৌলবাদী টেররিস্ট যারা আছে, তারা পরিকল্পিতভাবে পরপর 2টা দূতাবাসে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। ভিয়েনা কনভেনশনের অধীনে এই কূটনৈতিক ব্যাপারগুলো পরিচালিত হয় পৃথিবীতে। ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 22 কি বলে? আপনি আরেক দেশের দূতাবাসে কোনো প্রকার হুমকি, ক্ষয়ক্ষতি, হামলা অথবা অনুপ্রবেশ আপনি করতে পারেন না। এবং কেউ যদি করার চেষ্টা করে, এটা থামানোর দায়িত্ব, এটা প্রতিহত করার দায়িত্ব যেই দেশে দূতাবাসটি অবস্থিত সেই দেশের উপর। মানে প্রোটেকশন সেই দেশ দিবে। এক্স্যাক্টলি, এখানে দিতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু সেখানে দেয়নি বলেই তো আজকে এই অবস্থা। তো এখন এটা আপনি চিন্তা করেন, এই বছরের এপ্রিলের 1 তারিখের কথা চিন্তা করেন, সিরিয়ার দামেস্কে ইরানের একটা দূতাবাসে, কনসুলেট দূতাবাসে ইসরায়েল একটা এয়ার স্ট্রাইক করলো, যেখানে 16 জন ইরানিয়ান নাগরিক মারা গিয়েছিল। ঠিক 13 দিন পর ইরান কি করলো? শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করলো ইসরায়েলের উপরে। পুরো ওয়ার্ল্ড কিছু বলেছে? কিছু বলার নাই, কারণ অ্যাজ পার ভিয়েনা কনভেনশন আপনি আরেকজনের দূতাবাসে আক্রমণ করেছেন, এইটা হচ্ছে সিরিয়াস একটা অফেন্স, এবং যেই দেশের দূতাবাসে আপনি আক্রমণ করেছেন সে দেশ চাইলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে আপনার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে? বাংলাদেশ তো শান্তিপূর্ণ দেশ, আমরা যুদ্ধ আসলেই চাই না। আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না, যদিও আমাদের ভেতরে ক্ষোভ আছে যে 15 বছর যে পিশাচিনী আমাদের দেশটাকে মানে তছনছ করে দিয়ে গিয়েছে, তাকে কেন আমাদের প্রতিবেশী দেশ আশ্রয় দিল? যুক্তি কি? ইভেন ইন্ডিয়া মিডিয়া ইন্ডিয়াকে জিজ্ঞেস করছে
যে কেন একটা দেশের রিলেশন আর একটা দেশের সাথে হয়, একটা দেশের মানুষের রিলেশন আর একটা দেশের মানুষের সাথে হয়, একটা দেশের রিলেশন কিভাবে একটা পার্টিকুলার দলের নেত্রীর সাথে হয়। নট অ্যাকসেপ্টেড, গ্লোবালি নট অ্যাকসেপ্টেড। এখন ইন্টারন্যাশনাল নর্মস আছে, পৃথিবী একটা ভদ্র জায়গা, অ্যাটলিস্ট উই অ্যাজিউম লাইক দ্যাট। সো এই জন্য হয়তো কেউ কিছু বলছে না, বাট অ্যাকচুয়ালি ওনার পাসপোর্ট যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আসলে ওনার স্ট্যাটাস এই মুহূর্তে ইন্ডিয়াতে কি? এবং ইন্ডিয়া কি জানে না যে বাংলাদেশের জনগণ এটা অ্যাকসেপ্ট করছে না? কারণ বাংলাদেশের জনগণ তো মাত্র 100 দিন আগে তাকে উৎখাত করে বাধ্য করেছে দেশ থেকে একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে। তো এই জাতীয় পরিস্থিতিতে আপনার প্রশ্নটির গুরুত্ব আসলে আমাদের পাবলিক অনুধাবন করতে পারছে কিনা এই জন্য আমি দোষ দিব না, কারণ আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। বাট দিস ইজ উইদাউট এনি ডাউট এ ডিপ্লোম্যাটিক ডেডলক, সিরিয়াস ইস্যু একদম। কূটনৈতিক একটা প্রচন্ড রকমের বাজে সম্পর্কের দিকে যাচ্ছে। তো নাও আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কে সলভ করে দিবে? এটা সলভ করার দায়িত্ব টোটালি ইন্ডিয়ার ওপর, ইটস নট অন আস। আমাদের দেশে তো হয় নাই, আমাদের দেশে ওনাদের দূতাবাসে তো আমাদের কেউ আক্রমণ করে নাই। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি, সেই মুসলিম মেজরিটি একটা কান্ট্রির কোর্টে, চিটাগাংয়ের কোর্টের কথা বলছি আমি, চিটাগাংয়ের কোর্টে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলছে। তারপরে কতটুকু সংযম দেখাইছি আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি এই জায়গায়। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে? এই ঘটনাগুলো কেন ঘটছে এটা বোঝার জন্য আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে যে ইন্ডিয়া কিভাবে আমাদের এগেইনস্টে, এই ইন্টারিম গভর্নমেন্টের এগেইনস্টে উঠে পড়ে লেগেছে। আমাদের যারা ভাই বোনরা আছেন, যারা আমাদের এই পডকাস্ট দেখছেন, যারা জেএনজির সদস্য এখানে আছেন, তারা তো পরিষ্কার বোঝে এটা। এখন একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে? কলকাতা বইমেলা এবার আমাদেরকে ইনভাইট করা হয় নাই। ত্রিপুরা, এত দিয়েছি আমরা ত্রিপুরাকে, এত সাপোর্ট করেছি, সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। কলকাতা দূতাবাস আক্রান্ত, কলকাতা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপর চিকিৎসা নিতে হবে। সি দ্য অডাসিটি। বেশি বেশি হয়ে যাচ্ছে না জিনিসটা? নাও কাম টু দ্য মিডিয়া, কাম টু দ্য মিডিয়া, ইটস হিলারিয়াস। আমি মিডিয়াতে দেখলাম বলতেছে যে ডক্টর ইউনূসের সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার অর সামথিং লাইক দ্যাট। কারণ এই জার্গান আসে থেকে, মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট? কামান, একজন মনে করেন যে দুনিয়াতে মাইক্রো ফাইন্যান্সের মাস্টার মশাই, আরেকজন হচ্ছে গুজরাটের কসাই। হোয়াট ইউ আর ট্রাইং টু কম্পেয়ার? ইটস নট অ্যাবল টু কম্পেয়ার, ম্যান। সো কাকে আপনি মেলাইন করার চেষ্টা করতেছেন? আপনি, আমি, আমরা সবাই বুঝি। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করেন যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ, আল্লাহ না করুক, যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, প্রিন্সলি স্টেট। হায়দ্রাবাদের যে প্রধান, তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে, তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন। মানে এত ওয়েলদি ছিল তাদের এই ইয়েটা, হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায় না, ঠিক আছে? ওকে, সো ওই রাষ্ট্রটাকে যখন তারা বললো যে আমরা স্বাধীন নিজস্ব একটা রাষ্ট্র হিসেবেই থাকতে চাই, ল্যান্ডলক কান্ট্রি হিসেবেই হোক, বাট আমরা এখানে
আমাদের নিজস্ব একটা কান্ট্রি হিসেবেই থাকতে চাই, হায়দ্রাবাদ হিসেবেই থাকতে চাই। নিজাম যিনি ছিলেন উনি উনি ওটা শাসন করবেন। তাদের নিজস্ব আর্মি ছিল, সেই আর্মির নাম ছিল রাজাকার্স। না, রাজাকার তো দ্য ওয়ার্ড মিনস রাজাকার ইজ সাপোর্টার অর সামথিং, ওদের আর্মির নাম ছিল রাজাকার। বাট আনফর্চুনেটলি 85% অফ হায়দ্রাবাদের জনগণ ছিল হিন্দু। ইন্ডিয়া কি করলো? হিন্দুদেরকে তাতায় দিল, বলছো তোমরা আমাদের সাথে জয়েন করো, হিন্দু স্টেট। ওকে, তারপর যেটা হলো অপারেশন পোলো নামে একটা মিলিটারি অপারেশন চালানো হইলো। এটা জেনারেল বাঙালি জেনারেল চৌধুরী, মেজর জেনারেল চৌধুরী দেন, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্যাট অপারেশন। নাম হচ্ছে অপারেশন পোলো। 5 দিনের অপারেশন হলো। প্রথম 2 দিন হায়দ্রাবাদের আর্মি চেষ্টা করলো ডিফেন্ড করতে, বাট আসলে তো ইটস নট পসিবল। সে দে বিকাম আউটনাম্বার্ড বাই নাম্বার অফ ফোর্স, দে বিকাম আউটগান্ড বিকজ এয়ারফোর্স অ্যান্ড দেন ট্যাঙ্ক এভরিথিং ওয়াজ ব্রট দেয়ার। 5 দিন পর তারা সারেন্ডার করলো। এটা কত সালের কথা? 1948. We don't know this history. এবং মোস্ট ইন্টারেস্টিং থিং, আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গুগল করেন অথবা আপনি চ্যাটজিপিটি জিজ্ঞেস করেন যে ইয়েস, you just ask, hey Siri, what is the last country in the world which was an independent country, একটা স্বাধীন দেশ ছিল যেই দেশকে আরেকটা দেশ দখল করে তাদের ম্যাপের ভিতরে ঢুকায় ফেলছে। এটা লাস্ট উদাহরণ হচ্ছে হায়দ্রাবাদ। কি বলেন? ওকে, now come to 1976. Have you heard about Sikkim? হ্যাঁ, ঘুরতে টুরতে যায় মানুষজন। চিকেন নেক, আমাদের ভাই যারা অডিয়েন্স ভাইরা আছে তারাও কিন্তু চিকেন নেক বললে এখন বোঝে, কারণ অ্যাওয়্যার হয়ে গেছে তো, সবাই জানে চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই পাশের যে 7 সিস্টার্স আছে তাদের যোগাযোগের একটা করিডোর, খুব চিকন একটা করিডোর, 23 মাইল সম্ভবত চওড়া হবে। এইটার পাশেই নেপাল উপরে, তিব্বত উপরে, এদিকে চায়না, আর নিচে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ। এই মাঝখানে ছোট্ট আরেকটা চমৎকার দেশ ছিল যে দেশের নাম সিকিম। ওকে, তো সাগিয়াল সম্ভবত বলতো সিকিমের রাজাদেরকে। ইট ওয়াজ এ মনার্কি, রাজতন্ত্র ছিল। তো 1948 অপারেশন পোলো দিয়ে যেরকম হায়দ্রাবাদ দখল করে ফেললো, ওখানে সেম টেকনিক তারা ইউজ করেছিল। ফার্স্টে হিন্দুদেরকে ওখানে তাতায় দিল, তারপরে ইন্টারন্যাশনালি আইসোলেট করে দিল। ওকে, চারদিক থেকে এখন যেরকম বাংলাদেশে বলতেছে না মাইনরিটি মারা যাচ্ছে, ঠিক একই হুজুগ তুলছিল হচ্ছে হায়দ্রাবাদের ক্ষেত্রে। কেন? সিকিম না, হায়দ্রাবাদের ক্ষেত্রে কি বলছো তখন? ওই মুসলিম না 85% হিন্দু তাদের উপরে অত্যাচার করতেছে নিজামের সোলজাররা, রাজাকার যারা আছে তারা, এই একই হুজুগ তুলে দিয়ে ওই সেম প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করছে বাংলাদেশে। নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট। সো এই একই প্রিন্সিপাল আবার ইউজ হলো সিকিমের ক্ষেত্রে, বাট দিস টাইম কি করলো? আর্মি পাঠাইলো না, আগে করলো কি, ওখানকার যে ওই আপনার লেন্দুব দর্জির নাম শুনে থাকবেন সিকিমের কাহিনী যখন আসে, তো রাজা ছিল আবার পার্লামেন্টও ছিল। পার্লামেন্টে ওরা করলো কি, আস্তে আস্তে ওদেরকে হাত করে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে ওই সিকিমের সরকার ইন্ডিয়ার কাছে চিঠি লিখলো, আর্মি পাঠান আমাদেরকে উদ্ধার করেন। সিকিমের রাজা এর ভেতরে অনেক চেষ্টা করলো, বিভিন্ন দেশের দূতাবাসে, জাতিসংঘের কাছে আপিল করলো যে আমি স্বাধীন দেশ, আমাকে তো নিয়ে ফেলতেছে, কে শুনে কার কথা। ফাইনালি কি হলো, ইন্ডিয়ান আর্মি আবার ঢুকলো সিকিমে। এইবার ঢোকার পরে কি করলো, একটা গণভোট দিল। কি ব্যাপারে গণভোট হতে পারে? যে রাজা থাকবে কি থাকবে না, তাই তো? নো, গণভোট হলো যে সিকিম ভারতের 22তম প্রদেশ হবে কি হবে না, হ্যাঁ অথবা না। স্ট্রেইট কার্ড, ট্রাম্প কার্ড সরাসরি খেলে দিছে এবং এনশিওর করছে এই যে শেখ হাসিনা যে ভোট ইঞ্জিনিয়ারিং শিখছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিখছে, থেকে শিখছে, ওখান থেকে শিখছে। ওইখানে 97% ভোট পড়লো যে সিকিমবাসী ইন্ডিয়ার 22তম প্রদেশ হিসেবে জয়েন করতে চায়। এই হিস্ট্রিগুলো মাথায় না রাখলে পরে আপনি এখন বাংলাদেশে ইন্ডিয়া কি করতেছে এটা বুঝবেন না তো। কিন্তু আমি যে জিনিসটা মানে
আমি আসলে এটার ব্যাপারে আমি কম জানি, জিও পলিটিক্স কম বুঝি, মানে আমি এর জন্য বেশি ওয়ার্ড হইতেছি। মানে উদ্দেশ্যটা কি, কি চাইতেছে, মানে কেন করতেছে? 1947-এ স্বাধীন হলো, বা আমরা লেটসে সবাই স্বাধীন হলাম, সেপারেট হয়েছেন বাট নট, এবং আমরা 1971-এ স্বাধীন হলাম, ফাইন ফাইন। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন ব্রিটিশরা আমাদেরকে অকুপাই করলো, আমরা তো লেটসে নির্যাতিত হইলাম, কিন্তু ওরা এরকম কেন করতেছে এই জিনিসগুলা? আমাদের সাথে কেন করছে? সবার সাথে তো করতেছে। আমাদেরটা আমরা বলি, আমাদেরটা বলি। আমি তো দেখতেছি সব নেইবার্সদেরকে, কার সাথে রিলেশনশিপ ভালো? ইন্ডিয়ার, মালদ্বীপের মজ্জু, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে তো তাদের ওল্ড ফ্রেন্ডশিপ। ভাইয়া আপনি মানে আমি আসলে একটু মানে এখানে বোঝাচ্ছি, মানে আমি একটু মানে রিয়েলি শকড, মেবি আমি খুব কম জানি হয়তো বা, মানে আমি এখন যে বাসায় থাকি, আমি তো চাবো না যে আমার নেইবার্সদের সাথে আমার খারাপ সম্পর্ক হোক, আমি তো চাবো না। মানে মানে আমি খুব সারপ্রাইজ এজন্য হচ্ছি, কারণ আমি একবার শুনছিলাম যে মালদ্বীপ থেকে যে ইন্ডিয়া আউট একটা ক্যাম্পেইন হয়েছিল, এরকম কিছু একটা। পাকিস্তানের তো সাথে তো রিলেশন আগে থেকেই খারাপ, দেন নেপালের সাথে আমি জানি না কিরকম অবস্থা, চায়নার সাথে তো খারাপ এটা জানি, বাংলাদেশের সাথেও ভালো কার সাথে তাহলে আপনার? আমার এটা প্রশ্ন, আর এটা কেন হচ্ছে? ছোট হবে, এটা কেন হচ্ছে? ভালো সম্পর্ক আছে ইসরায়েলের সাথে, খুবই ভালো সম্পর্ক। ইভেন এই যে হামাসের এগেইনস্টে ইসরায়েল যে ফাইট করছে, এখানে অনেক ইন্ডিয়ান তো ইসরায়েল বাহিনীর পক্ষে যুদ্ধ করছে। সো লেটস কাম ব্যাক টু আওয়ার ইস্যু। ওকে অফকোর্স। সেটা হচ্ছে যে ওয়াই বাংলাদেশ, হ্যাঁ অ্যান্ড হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে তাদের ইন্টারেস্টটা কি সেটা বোঝাটা খুব জরুরি। 15 বছর ধরে কেন শেখ হাসিনাকে তারা পেলে পুষে রাখলো, এবং এখনো কেন শেখ হাসিনা ইন্ডিয়াতেই আছে, এখনো তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। এটা কেন চায়? এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ওই যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, খুব চিকন একটা জায়গা, চিকেন নেক। ওই চিকেন নেক দিয়ে তাদেরকে 7 সিস্টার্সের সাথে যোগাযোগ রাখতে হয়। আচ্ছা, এখন এই শিলিগুড়ি করিডোরের উপরেই হচ্ছে তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট, একসেপ্ট করে নিছে, ইন্ডিয়া একসেপ্ট করে নিছে। এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছে গেছে অলরেডি, তাই না? কেন এখানে এসে পৌঁছাচ্ছে? ইন্টারেস্টটা কি? কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায়, তাহলে আসলে 7 সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? থ্রু বাংলাদেশ। ও, ওটার প্ল্যান করতেছে অল্টারনেটিভ যে করিডোর। ইউ মিস দ্য ট্রেন বাট ইউ হ্যাভ দ্য বাস। এই জন্যই এত করিডোর, ট্রানজিট, এত কিছু জন্য দরকার। এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে? ও মাই গড, 1971-এ একবার ট্রাই করছিল। আমাদের দেশ স্বাধীন হওয়া মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করছিল, ডিসিএসপি ওদের পাঠায় দিছিল বিভিন্ন জেলায়। ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে, মানে একই রকম টেকনিক অ্যাপ্লাই করে বাংলাদেশকে যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায়। বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম ভাইব আসছে, তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাইব তখন তুঙ্গে। ওই প্রপোজাল টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেই নাই। দেয়ার আর টেলিগ্রামস, ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলরা পাঠাইছে, নো ইটস নট পসিবল। দিস মুক্তিযোদ্ধাস, এরা মাত্র 9 মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ডেন্ড অবস্থায় আছে। এই অবস্থায় পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে পারে নাই, আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে জাহান্নাম হয়ে যাবে, সম্ভব না। এই জাতি অন্যরকম, এরা সাবজুগেটেড হইতে চায় না, পোংটা জাতি, ঠিক আছে, রেজিলিয়েন্ট। তখন তারা কি চিন্তা করলো, ওকে তাহলে দখল করার দরকার নেই, ওকে টেরিটোরিয়ালি দখল করার দরকার নেই, বাট ওইরকম একটা গভর্নমেন্ট আনো, যেই গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো, আমাদের রেলগাড়ি যাবে। আপনি কি জানেন ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে? একটু গুগল করে দেখেন, আসছে। তাহলে ফেনীর ছাগল নিয়ে ব্রিজ উদ্বোধন করার জন্য মোদির কেন বাংলাদেশে আসতে হবে? কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে। ইন্ডিয়া, ওটা আমাদের চিকেন নেক। হ্যাঁ, ফেনীর কিন্তু চারদিকে ইন্ডিয়া, ওকে, 3 দিকে মনে হয় না, মানে ওই দিকটা পুরোটা 3টা দিকে ইন্ডিয়া, আর এই পাশে তো বঙ্গোপসাগর। নাও এই জায়গাটায় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ট্রানজিট এবং করিডোরগুলো তারা গেইন করার চেষ্টা করতেছিল, এটা তো জিয়াউর রহমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া, কারণ স্ট্র্যাটেজিক্যালি জিয়াউর রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড।
সে এটাতে অ্যাগ্রি করতো না, ঠিক আছে? তো এরপরে এরশাদ চলে আসলো। এরশাদ at the end of the day he was also a soldier general, না? He also could not do anything against the will of the nation. Then they required someone যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে। নাও নাফিস ভাই, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল, মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, ধরেন আমি কথার কথা বলতেছি, আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ছিলেন ইউএসএতে, আমি ইন্ডিয়াতে আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? আপনার স্পাউসকে চাকরি দিলাম, আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আপনি থাকবেন। আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি একসময় একটা জিনিস চাইবো, দিয়েন কিন্তু। তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি। ক্যান ইউ রিলেট নাও? আমার কাছে নিজেকে এত বোকা লাগতেছে। না, আরেকটা জিনিস আছে, বোকা মানে অনেক বুঝে ভাইয়া, যেমন আপনি কি বুঝতেন না তখন? বুঝতো, কিছু কিছু মানুষ তো বুঝতো ভাইয়া। আচ্ছা, আপনি তো আর্মিতে ছিলেন, সো অনেক মানুষ বুঝতো, বুঝে তখন উই ওয়ার সাইলেন্সড। আপনি আমাকে বলেন যে ব্রিগেডিয়ার আজমি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মানে মিলিটারি অফিসার বাংলাদেশ আর্মি কুড এভার প্রডিউস, আয়নাঘরে 6-7 বছর থাকলো না? লেফটেন্যান্ট কর্নেল হাসিন মেবি স্বাধীন বাংলাদেশের ওয়ান অফ দ্য বীর বিক্রমণী, বীর প্রতীক, মানে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া অফিসার, সার্ভিং থাকা অবস্থায় তুলে নিয়ে মানে আয়নাঘরে নিয়ে গেল না? কেউ জিজ্ঞেস করছে যে কিরে সার্ভিং অফিসারটা কোথায় চলে গেল? সো দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, ওভারঅল কান্ট্রি সিচুয়েশন। এই জন্যই তো ছাত্ররা যেটা করছে, আমি ছাত্রদেরকে ডিউ ক্রেডিট দেই, বাট মেইন ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। এত অশ্রু মানুষের, এত মানে মনে কষ্ট, sometimes I think why I left army. I had a lot to give to army. I was already giving. Then suddenly what happened? কেন ছাড়ছেন আর্মি? Oh, that is another personal story, but it was overall situation. আমি বুঝতেছি আপনি যেগুলো বলতেছেন এতক্ষণ ধরে যা বললেন, এইটার সাথেই তো মনে হয় এগুলো রিলেটেড ছিল, যে exactly. আপনি যে মানে কারণে আসলে আপনারা আর্মির মধ্যেও জিনিসগুলো বুঝতেন, মানে সবকিছুই। Definitely. Now you have the choice. Either you become part of the corruption, accept it, get benefited, or you become numb, behave that you are not understanding anything. আপনি উট পাখির মতো মিলিটারি যে জিনিসপত্রগুলো আছে, বেসিক সোলজারিং আছে, ওখানে নাক গুজে পড়ে থাকেন, ওখানে থাকতে পারবেন আপনি। আর্মি এত বড় একটা অর্গানাইজেশন, এটাতে নিজেকে ব্যস্ত রাখার কাজের অভাব নেই। অর ইউ ক্যান সে নো, সরি, থ্যাংক ইউ, আই কুইট। I took that path. ভাই একটা জিনিস মনে হয় আমরা একটু ছেড়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা আসলে কিরকম কেপেবল, যে আসলে আমাদের নেক্সট স্টেপটা কি হতে যাচ্ছে, বা এখানে আসলে আমরা কতটা স্ট্রং, বা আমাদের ডিপ্লোম্যাটিক্যালি কতটা স্ট্রং, মিলিটারি কতটা স্ট্রং। হ্যাঁ, আমি নাফিস হয়তোবা বলে আমরা ইনফরমেশন, উই ক্যান অনলি শেয়ার দি ইনফরমেশন। হ্যাঁ, কিন্তু একজন এক্স আর্মি অফিসার হিসেবে দেখা যায় যে ইউ স্টিল হ্যাভ দ্য কানেকশনস, যে জিনিসগুলো হয়তোবা আই পার্সোনালি বিলিভ যেগুলো কিনা এই স্প্রেড হয় সব জায়গায় এবং ওটাকে স্ট্রেনথেন করে আপনাদের ডিপ্লোমেসি, আপনাদের স্ট্র্যাটেজি। আই ডু নট নো ইফ আর্মি ওয়ার্কস দ্যাট ওয়ে। তো আসলেই কিভাবে আমরা প্ল্যান করতেছি বা কি হচ্ছে, বা আমাদের এই ডিসকাশন যদি ইন্ডিয়া জানার দরকার না থাকে তাহলে বলেন না। নো ইটস ওকে। আমার যদি আপনি যদি এটা জানতে চান যে মিলিটারিলি আমাদের ক্যাপাবিলিটি কি, হ্যাঁ, ওকে, ইউ সি অ্যাপোক্যালিপস, একটা মুভি আছে না? অ্যাপোক্যালিপস। সম্ভবত ওই মুভির একটা সিন আছে যেখানে একটা ভালুক সম্ভবত আক্রমণ করতে আসে, তখন ওই নায়কটা তখন ইয়াং থাকে, সে একটা বর্ষা নিয়ে আস্তে আস্তে পিছাইতে একটা ক্র্যাক, ফাটলের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় এবং
ওখান থেকে তারপরে ওই ভালুকটা আর আগাইতে পারতেছে না তার বডি সাইজের জন্য, কারণ ওই গ্যাপটা ছোট, এবং ওখান থেকে সে ল্যান্সার দিয়ে বর্ষা দিয়ে মানে ওই ভালুকটাকে মেরে ফেলে। এটাকে বলে পজিশনাল অ্যাডভান্টেজ। পজিশনাল অ্যাডভান্টেজ, পজিশনাল অ্যাডভান্টেজ, ঠিক আছে? আপনি 10 জন মিলে গিয়ে ওরা কিছুই করতে পারবেন না, বিকজ সে এমন একটা জায়গায় দাঁড়াইছে এট এ টাইম একজন হিট করতে পারবে সে, অ্যান্ড হি ইজ ইন এ ভিন্টেজ পয়েন্ট। সো বাংলাদেশ হচ্ছে একটা ভিন্টেজ পয়েন্ট। কিভাবে একটু যদি এটা আমি ইন্ডিয়ান একজন জেনারেলের বই থেকে ইতালি কোট করি। জেনারেলের নাম হচ্ছে জেনারেল ডিকে পালিত, তার একটা বই আছে এসেনশিয়াল অফ মিলিটারি নলেজ। ওই বইয়ের আরেকটা বই আছে, বইটার নামটা ভুলে গেছি। ওই বইয়ের লাস্টে, মানে ওই বইটা বেসিক্যালি বাংলাদেশের 1971 যুদ্ধের উপরে লেখা, ওই জেনারেলের লাস্টে একটা অ্যানালাইসিস দেওয়া আছে। ওই অ্যানালাইসিসে উনি পরিষ্কারভাবে উল্লেখ করছে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। ওফ, ওকে, আপনি আফগানিস্তান কখনো দখল করতে পারবেন না। আফগানিস্তানকে কি বলা হয়? সুপার পাওয়ার্স গ্রেভিয়ার্ড। ওকে, দেয়ার আর রিজনস হিস্ট্রিক্যালি এটা বলার। দে আর বিগ মিলিটারি মাইন্ডস, তারা ভেবেচিন্তে বলছে। আলেকজান্ডার বাংলাদেশ অ্যাটাক করেন নাই। আলেকজান্ডার ইন্ডিয়াতে আসছিল, জানেন তো? আলেকজান্ডার ইন্ডিয়াতে আসছে এবং ঝিলম নদী, যেটার ইংলিশ নাম হচ্ছে হেদেসপাস, যুদ্ধের নাম হচ্ছে ঝিলমের যুদ্ধ অথবা হিদেসপাস, ব্যাটল অফ হিদেসপাস। ওই যুদ্ধে আলেকজান্ডারের অপোজিশন ছিল হচ্ছে রাজা পুরু। তো রাজা পুরুর ছিল হাতির বাহিনী, আর আলেকজান্ডারের তো হচ্ছে হর্স ক্যাভেলারি, যেটা ফাইটের এক পর্যায়ে আলেকজান্ডার হারে হারে অবস্থা, ঠিক আছে? তখন কোনো রকমে বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স সে হাতির বাহিনীকে অ্যাভয়েড করে সরাসরি পুরুর যে ছোট্ট দলটা ছিল ওইটাকে অ্যাটাক করে। অনেকে এটা নিয়ে একটু বিতর্কও করে যে আগেকার দিনে একটা লেহাজ ছিল যে সরাসরি রাজার বাহিনীকে কেউ অ্যাটাক করতো না, বাট যুদ্ধে আসলে তো কোনো নিয়ম কারণ নেই, জিততে হবে। আলেকজান্ডার পুরুকে এনসার্কেল করে ফেললো। এনসার্কেল করে ফেলে আলটিমেটলি রাজা যখন এনসার্কেলড হয়ে যায়, আপনার বোর্ডে 16 গুটি থাকলেও লাভ নাই আপনি যদি রাজা চেকমেট হয়ে যায়। তখন আলেকজান্ডার পুরুকে জিজ্ঞেস করলো, পুরু তুমি তো হেরে গেছো যুদ্ধে, আমার কাছে কি ধরনের বিহেভিয়ার আশা করো? পুরু তখন আলেকজান্ডারকে বললো, একজন রাজা আরেকজন রাজার সাথে যে বিহেভ করে, সিম্পল। তখন আলেকজান্ডার বললো, আচ্ছা ঠিক আছে, রাজ্য তোমার, আমাকে একটু কর দিও, ট্যাক্স দিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হলো যে আলেকজান্ডারের রেকি টিম আরো এদিকে আসতেছে। এখন এসে ওরা বেঙ্গলের দিকে তাকাইলো। তখন আমাদের দেশটার নাম ছিল গঙ্গারিদ্ধি, আচ্ছা, অথবা ইংলিশে বলে গঙ্গারিডই। এখানে এসে দেখে গিয়ে আলেকজান্ডারকে তাদের যে কমান্ডার ছিল তারা বলল যে বস বলুক স্যার বলুক যাই বললে যে স্যার ওই দেশটা ইনভেডেবল না। তো আলেকজান্ডার বললো কেন? বললো যে স্যার আমরা তো বেসিক্যালি ঘোড়ার ফোর্স নিয়ে ফাইট করি, আমাদের বড় ময়দান লাগে ক্যাভেলারি ম্যানুভারের জন্য। মানে অনেকে যুদ্ধের ব্যাপারটা বোঝে না, অনেকে ভাবে যুদ্ধ মানে হচ্ছে খালি ঝাঁপায় পড়া, হারে করে নো, দেয়ার আর মেনি ম্যানুভার্স। আপনি যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইয়ারমুক যুদ্ধটা পড়েন, আমার একটা বই আছে এটার উপরে, যেটা কনসিডার করা হয় এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের ইয়ারমুক যুদ্ধের উপরে সবচেয়ে বড় বই। ইয়ারমুক যুদ্ধের যে মানে ব্যাটেল ম্যানুভার গুলা 6 দিনের যুদ্ধ, হ্যাঁ, এটা আপনি যদি ইভেন উইকিপিডিয়াতেও পাবেন, আপনি এক এক দিন খালিদ এক এক টেকনিকে ইয়ে করছে। সো আমরা যুদ্ধটাকে ওই যেটা হয় যে যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টির মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি, দেয়ার আর ক্রিটিক্যাল মুভস অ্যান্ড আদার থিংস। আচ্ছা, কেন এটা বললাম? তখন আলেকজান্ডারের যে জেনারেলস ছিল, রেনেসান্সে যারা আসছিল, তারা বললো যে স্যার ওই দেশটা, বাংলাদেশ যে দেশটা আছে, তখনকার নাম ছিল গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডই, বলে এই দেশটাতে জালের মতো নদী নালা, নদী নালা, রিভার্স, ও জালের মতো নদী নালা। হ্যাঁ, বললো দিস ইজ অ্যান অ্যাবসলিউট রিভারাইন কান্ট্রি। বর্ষাকালে অসম্ভব আপনি এই দেশে কোনো যুদ্ধই করতে পারবেন না, কারণ এদের মানে ওই ঘোড়া নামাবেন কোথায় আপনি? ইভেন আপনি যে ক্যাম্প করবেন, এই ক্যাম্প পুরো বৃষ্টিতে ভিজে যাবে, হাঁটু সমান পানি, এবং কুইক ফ্লাড হয়, এবং ওইখানে আপনাকে জিততে হইলে ফ্ল্যাশ ফ্লাডই হইতো। ইয়েস, বললো যে এখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওদের নিজস্ব ঘোড়ার সোয়ার বাহিনী আছে, ওদের নিজস্ব ইনফ্যান্ট্রি আছে। আমাদের ইনফ্যান্ট্রিকে তখন বলতো পাইকস, ঠিক আছে? এখন আপনি পাইক পেয়াদা বরকন্দাজ একটা কথা বলেন, পাইক, হ্যাঁ, ওই বর্ষা নিয়ে বা এরকম, আজ থেকে 3000 বছর আগে দ্যাট ওয়াজ আওয়ার ইনফ্যান্ট্রি,
which was known to the world. তো পাইক আছে, ঘোড়সওয়ারের বাহিনী আছে 3,000, হাতির বাহিনী আছে প্রায় 2,500-এর মতো। অ্যান্ড দ্যাট টু যদি কোনো রকমে বর্ষাকাল চলে আসে তাহলে আছে নেভি। আমাদের দেয়ার আর 100 টাইপস অফ বোটস উই প্রডিউসড। আমাদের মানে দেশে জাহাজ শিল্প ছিল, আপনি এখনো ব্রিটিশ মিউজিয়ামে গেলে পরে চিটাগাংয়ে বানানো জাহাজের রেপ্লিকা পাবেন। ট্রু ইয়েস। সো দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট গিভেন টু আলেকজান্ডার। তো আলেকজান্ডার তখন সেকেন্ড থট দিলেন, বলে ওকে লিভ ইট। আর বাই দেন ওনার গ্রিসে অলরেডি বিদ্রোহের একটা খবর উনি পেলেন। দেন হি স্টার্টেড রিকোয়েলিং। অন দ্য ওয়ে ব্যাক ইরাকে সম্ভবত বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়েছিল অ্যাট দ্য ভেরি টেন্ডার এজ, 32 ছিল বোধহয় বয়স তখন। কেন আমি ওই উদাহরণটা আনলাম? বিকজ ডিকে পালিতের যে অ্যানালাইসিস অফ বাংলাদেশ, ওখানে উনি একই কথা বলছেন যে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। তো এই জন্য আমি এটা রিকল করি সবসময়, আফগানিস্তান হচ্ছে গ্রেভিয়ার্ড অফ সুপার পাওয়ার্স। সুপার পাওয়ার গিয়ে ওখানে মরবে, আজ পর্যন্ত পারে নাই কেউ। রাশাতে নেপোলিয়ান ট্রাই করছে একবার, হিটলার একবার ট্রাই করছে। হিটলারের অপারেশনের নাম ছিল অপারেশন বারবারোসা। 2বারই তারা ফেল করছে। কেন? কারণ ওরা যুদ্ধ লাগলে যুদ্ধ টেনে টেনে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে নিয়ে যায়, আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডা। ইভেন হিটলারের জেনারেলরা বলতেছে যে ফুয়েরার যে বুট দিছেন এই বুট দিয়ে সম্ভব না মস্কোতে ফাইট করা, বুট ফেটে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন দে ওয়ার লস্ট। সুইজারল্যান্ডের এবং ইরানের এরকম অ্যাডভান্টেজ আছে, আপনি সুইজারল্যান্ডকে মিলিটারিলি ফাইট করে জিততে পারবেন না, কারণ তার জিওগ্রাফিক মানে স্ট্র্যাটেজিক লোকেশনটাই এমন যে আপনি দুম করে অ্যাটাক করতে পারবেন না। লাইক ইরানও কিন্তু পৃথিবীর এমন একটা জায়গায় আছে যে ইরানকে অ্যাটাক করতে হইলে পার্সিয়া থেকে তো ইরান আসছে, পৃথিবী চালাইছে ওরা একসময়। সো ওদের যে জায়গা, ওই জায়গাটাতে আপনি সরাসরি ইনভেট করতে পারবেন না। এগুলাকে আমরা মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি দেয়ার আর ফিউ ফিজিক্যাল অ্যাডভান্টেজেস যেগুলো ব্লেসড আল্লাহ ওদেরকে দিছে। বাংলাদেশে কি দিছে? এই যে অসংখ্য নদী নালা, আপনি ট্যাঙ্ক চালাবেন কোথায়? আপনি ওই যে ইন্ডিয়ান অর্জুন নাকি যেন ট্যাঙ্ক আছে, আনবেন তো বুঝলাম, চালাবেন কোথায়? আরে ডিকে পালিত তার নিজের বই লিখে গেছে যে বর্ষাকালে যদি আসে তাহলে হাইওয়েতে ট্যাঙ্ক রাখা ছাড়া উপায় নেই। আর হাইওয়েতে ট্যাঙ্ক রাখা মানে হচ্ছে আপনি এনিমি এয়ারফোর্সের মনে করেন যে সিটিং ডাক দিচ্ছেন মারার জন্য, বুঝেন নাই? আচ্ছা, 1971 সালে ওনারা আসছিলেন বলে ওনারা ভাইবে নিয়েছেন যে আমরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসবো। 1971 সালে তো দাওয়াত দিয়ে আনছিলাম, তাই না? ইউ উইল নট বিলিভ, ইন্ডিয়ান ট্যাঙ্ক নদী ক্রস করতে পারতেছে না, বাংলাদেশের লোক 7 পার করে দিচ্ছে নৌকা দিয়ে চারিদিক। মানে দেয়ার ওয়ার এমপিভিএস ট্যাঙ্ক, বাট এমপিভিএস ট্যাঙ্কেরও একটা লিমিটেশন থাকে। এখন বাঙালি এত উৎসাহী, তারা তো জন্ম থেকে সাঁতার জানে, তারা ধরেন হাজার হাজার ঝাঁপায় পড়ছে, রশি দিয়ে ধরে 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 যেই ট্যাঙ্ক 3 ঘন্টায় পার হওয়ার কথা ওটা 30 মিনিটে পার করে দিচ্ছে। পাকিস্তান বাহিনী রেডি হওয়ার আগে মনে করেন যে ট্যাঙ্ক এসে হাজির হয়ে গেছে ব্যাটলফিল্ডে। এটা সম্ভব হয়েছে তখন আমরা সাপোর্ট করছি বলে, তাই তো? আর এবার যদি আসে তাহলে কি হবে? হোটেল ক্যালিফোর্নিয়া। হোটেল ক্যালিফোর্নিয়াতে একটা লিরিক আছে না, ইউ ক্যান অলওয়েজ চেক আউট, ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভার লিভ। ওয়েলকাম টু দি হোটেল আপনি ক্যালিফোর্নিয়া। চেক আউট করতে পারবেন কিন্তু যাবেন কেমনে এই দেশ ছেড়ে? আপনি তো ঢুকতে পারবেন, বেরোতে তো আর পারবেন কেন না। কেন কেন বেরোতে পারবো না? আপনার ট্যাঙ্ক আটকে যাচ্ছে, আপনার মনে করেন যে যা আনতেছেন সব তো বকডাউন হয়ে যাবে। মানে আর বাইরে হইতে পারতেছেন না, আসছে আর যেহেতু একমাত্র- আটকে গেছে। আপনি খালি Traffic jam যমুনার মতো। ইটস আ লাভলি প্লেস। ইয়েস, আপনি যমুনা নদীর ওই পারেই তো একটু নড়াচড়া করতে পারবেন, কারণ ওইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, ওইটা একটু ফ্ল্যাট। তারপরে যত এদিকে আসবেন তত দুশ্চিন্তা। কামরূপ কামাখ্যা কোথায়? কামরূপ কামাখ্যা হচ্ছে হ্যাঁ, এখন সিলেটের ওই পাশের যে এরিয়াটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এইটার ঐতিহাসিকভাবে কামরূপ কামাখ্যা বলে। কামাখ্যা। ও তো মানে এইখানকার ভৌগোলিক মানে পরিবেশের জন্ম থেকেই রহস্যময় এলাকা এটা। সো ইউ উইল নট বি। সো আমি এটা বলবো না যে উই আর গোয়িং টু ফাইট ইন্ডিয়া অর সামথিং লাইক দ্যাট। নো, উই নিড নট। মানে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা আমাদেরকে অলওয়েজ বলি উই আর এ রিভারাইন কান্ট্রি, রাইট? রিভারাইন কান্ট্রি। তো আমার এক নরওয়েজিয়ান ফ্রেন্ড ছিল, রিচার্ড, তো ওর সাথে ইভেন্ট মিশনে আগে তো বললো ম্যাপ দেখছে, ম্যাপ দেখে বললো এটা বাংলাদেশ। আচ্ছা দেলোয়ার বলো তো দেখি, তোমরা সবসময় রিভারাইন কান্ট্রি বলো কেন? আজন্ম তো তোমরা লিটোরাল কান্ট্রিও, সমুদ্র তীরবর্তী দেশকে লিটোরাল কান্ট্রি বলে। তো বলছে তোমরা তো আজীবন এই বে অফ বেঙ্গলের কান্ট্রি, তো তোমরা নদীতে প্রাইড নিচ্ছ, সাগরে প্রাইড নাও না। তা আমি বললাম দ্যাটস ওয়াই ইউর ভাইকিংস। নরওয়েজিয়ান যারা ওরা তো ভাইকিংস, তো দ্যাটস ওয়াই ইউর ভাইকিংস।
বাট আমরা আসলে আল্লাহ আমাদেরকে এত দিছে এই বাংলাদেশে, কেন সোনার বাংলা বলি আমরা স্টিল? ব্রিটিশরা যখন এখানে আসছে, তার আগে মুঘলরা যখন ছিল, মুঘলরা বাংলাদেশকে কি বলতো জানেন? জান্নাতাবাদ, মানে হায়েস্ট ট্যাক্স কালেক্ট হইতো এখান থেকে। জান্নাতাবাদ বলতো, কারণ এখান থেকে হায়েস্ট ট্যাক্স কালেক্ট হইতো পুরো ভারতবর্ষে। বাংলাদেশের থেকে, বাংলাদেশের রিজন থেকে, বাংলাদেশের রিজন থেকে হায়েস্ট ট্যাক্স। ওকে, ব্রিটিশরা তাদের এক্সপেডিশন শুরু করলো কোন জায়গা থেকে? ক্যালকাটা। তা তো জানি, ক্যালকাটা। হ্যাঁ, বাংলাদেশের তো প্রচুর নীলকুঠি ছিল না? ইংরেজরাও তো শুরু করছে বাংলাদেশ থেকে। ওদের ওখানেও লেখা আছে বাংলাদেশের মতো এই পরিমাণ প্লান্ডার আর ইন্ডিয়ার কোথাও থেকে তারা করতে পারে নাই। হ্যাঁ, ইয়েস। তাহলে ভাই বাংলাদেশের এই অবস্থা আর সর্বশেষ হচ্ছে আমাদের মানে আমাদের মানে তার নাম নিতে তো এখন আসলে মনে হয় যে গুনাহ হবে এরকম। উনি তো প্রতি বছর $16 বিলিয়ন গড়ে মানে পাচার করছে দেশের বাইরে। $16 বিলিয়ন বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে প্রায় 20 কোটি জনগণ, এখান থেকে ড্রেন আউট করে নিয়ে গেছে। টোটাল টেনিয়রে নিয়ে গেছে $240 না $14 বিলিয়ন। তাই তো বলতেছে শ্বেতপত্র, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললো, যদি আই টোটালি ডিসএগ্রি। উনি বলতেছে চোর ধরা আমাদের কাজ না, আমরা করাপশনটা কি হয়েছে সেই গল্প বলা নাকি ওনাদের কাজ। টাকা ফেরত আনতে হবে। ভেরি আনফর্চুনেট। তাহলে তো গত সরকারের আমলেও তো একই ঘটনা হয়েছিল। সুইস ব্যাংকে কালো টাকা আছে, এটা আমরা জেনে গেছি। সুইস ব্যাংক বলতেছে তোমরা আমাদের কাছে নাম চাও, আমরা নাম বলে দিব। কেউ চায় না নাম, কেউ চায় না। ইভেন এখন যে সরকার আসছে তারাও চায় না। কেন আমি জানি না কেন। কি অনেকের বন্ধু তাহলে এই টাকাগুলো কি আমরা পাবো না? মানে দেশকে আর গেল। আই ওয়ান্ট টু বিলিভ ইন ডক্টর ইউনূস। তার যে গ্লোবাল কানেক্টিভিটি আছে, আই ওয়ান্ট টু বিলিভ ইন হিম। কারণ এখন এই মুহূর্তে হয়তো ওই নামগুলো প্রায়োরিটি না। আচ্ছা, বাট আই ওয়ান্ট টু স্টিল বিলিভ ইন হিম। কারণ এটা যদি আনতে হয় তাইলে ওনার লেভেলের একজন লোকের তদবির লাগবে, তাইলে হয়তো পারবো আমরা। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। সো দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন উই ওয়্যার, যে আমাদের বাংলাদেশে মানে ওই সকাল সন্ধ্যা যদি বলে যে না আমরা মানে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে তারা বলার চেষ্টা করে যে সকালে যাব, ওরকম কথা ওনারা পাকিস্তানের এগেনস্টেও বলছিল যে সকালবেলা নাকি অ্যাটাক করবে আর দুপুরবেলা গিয়ে লাঞ্চ করবে না, চা খাবে, এরকম বলছিল। ওই যুদ্ধে জিয়াউর রহমানের এক মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুরো শোয়াই দিছে, 70টার উপরে পদক পাইছে। স্টিল পাকিস্তানিরা মানে রেগার্ড করে যে ইট ওয়াজ জিয়াউর রহমানস ব্যাটালিয়ন, যেটা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দ্যাট সেভড করাচি দ্যাট ডে। 1965 যুদ্ধের কথা বলছি। এবং এই জন্য জিয়াউর রহমানের কিন্তু একটা পাকিস্তানি পদক আছে, সিতারা-ই-জুররাত, ওয়ান অফ দ্য হায়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড ওখানে। তো এই জন্য আমি বললাম যে মিলিটারি অপশনটা আসলে এখানে নাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, India is never going to do this. So we have to think in other spectrum, যেখানে ইন্ডিয়া যে বিভৎস কাজগুলো করছে, তাদের মিডিয়া যে বিভৎস কাজগুলো করছে, সরকারের এগেনস্টে বলছে এবং আমাদের মানুষের এগেনস্টে বলতেছে সকাল বিকাল নাকি মাইনরিটি নির্যাতন হচ্ছে। আরে ভাই, দিস ইজ বাংলাদেশ। আসলে ওই ইন্ডিয়ায় বসে তারা কখনোই বুঝবে না যে আমাদের দেশটা কিভাবে চলে। আমাদের তো প্রেস সচিব তো তাদেরকে দাওয়াত দিচ্ছে আসার জন্য, তা আসতেও চাচ্ছে না। কারণ কি? কারণ যেই নিউজটা দিয়ে তারা কসলাতে পারবে, কসলায় বাংলাদেশে এগেইনস্টে করতে পারবে। কেন রে বাবা? মানে উদ্দেশ্য ছাড়া বিধায় এর একটা ব্যাপার আছে না। মানে কেন সে মানে এই লেভেলের প্রপাগান্ডা, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আপনি দেখেন না, ঠিক এই সপ্তাহে একটা রিপোর্ট বেরিয়েছে, বিশ্বে 1 নম্বর ডিসইনফরমেশনের কান্ট্রি কোনটা? জাস্ট গুগল ইট, ইট ইজ ইন্ডিয়া। I can show you the map. আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে লাল রং দেওয়া হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার ম্যাপের উপরে। ভুয়া ইনফরমেশনের আড্ডাখানা। সো পুরো পৃথিবী তো ওদেরকে বিলিভ করে না। বাট কথা হচ্ছে ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভেতরে, আমার আপনার ভেতরে ওই যে কলোনিয়াল মাইন্ডসেটটা ওটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। আপনি যখন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বলবেন একটা মানুষকে যে আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, তখন ব্রেনের কোডিং হয়ে যায়। ইয়েস, এটা একটা গোয়েবলসের একটা ইয়ের মতো ব্যাপার। ঠিক আছে? তো ওই জন্যই আমিও ইদানিং বলতেছি যে আমরা এই যে কথাগুলো বাংলায় বলি, ইন্ডিয়ানরা বাংলায় বলে না, ওরা ইংলিশে বলে। ইংলিশে বললে সুবিধা কি? ইন্টারন্যাশনাল অডিয়েন্সরা দেখতে পাচ্ছে। আমাদের যে ন্যারেটিভটা আছে এটা রিচ করতেছে না, বিকজ উই স্পিক ইন বেঙ্গলি। বললাম ইংরেজিতে, করলাম সামনে ইনশাআল্লাহ। অফকোর্স আমার মনে হয় যে টুসেন পডের অ্যাটলিস্ট
মাসে একটা ইংলিশ এপিসোড থাকা উচিত। ভাই আপনি তো যেহেতু অনেক ভালো এগুলা ব্যাপারে জানেন, আপনি তো একটা শুরু করতে পারেন হ্যাঁ, একটা podcast মানে করতে পারেন। চ্যানেল বা সামথিং, আপনি ইংলিশে করতে পারেন, ইভেন আপনি ইংলিশে লিখতেও তো পারেন না, মানে আমি রেগুলার লেখালেখি করছি, ইংলিশেও আমি মানে সোশ্যাল মিডিয়াতে X- লেখালেখি করছি, ইয়েতে করছি, বাট অ্যাগেইন মানে একটা জিনিস খেয়াল করছেন, আমার খুব একটা জিনিস খুব স্ট্রেঞ্জ লাগে, খেয়াল করে দেখেন যে এক্স বা টুইটার, হ্যাঁ, ফর সাম রিজন বাংলাদেশে আমরা টুইটার ইউজই করি না, বাট ইন্টারন্যাশনাল অডিয়েন্স রিচ করার দ্য বেস্ট অপশনই হইতেছে টুইটার, বাট আমরা টুইটার কেউ ইউজই করি না। ট্রু, আমার ক্ষেত্রে ট্রু। ইভেন আমার ক্ষেত্রে আমরা ইউজ করি না। আজকেও আমাকে আমার একটা ফেসবুক পোস্টে ওয়ান অফ মাই ব্রাদার কমেন্ট করলো যে স্যার প্লিজ টুইট ইট। তো পরে আমি মানে টুইটে তো আবার একটা ওয়ার্ড লিমিটেশন আছে, সো পুরা পোস্টটাকে আমার আবার রিথিম করে তারপরে ওই ওয়ার্ড লিমিটেশন আনতে হয়। সো এটা করে আমি করলাম, বাট ইউ আর ভেরি কারেক্ট, আমরা টুইটটা করছি না। এবং বাংলাদেশের আমি অবশ্য ট্রাই করছিলাম এর আগে, বাট বাঙালি কিছু আমি জানি না যে কিছু টুইটার ইউজার আছে এরা অদ্ভুত অদ্ভুত সব কন্টেন্ট শেয়ার করে, যেটা দেখে আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় কি যে মানে এখানে অবশ্য আমাদেরও সবার একটা রোল আছে, যে মানে লেটস সে আমি ধর যে 2 সেন্সের অডিয়েন্স, বা ধর আমাকে ফলো করে আমার অডিয়েন্স আছে, আমাদের মতো যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা অ্যাকচুয়ালি ধরেন আপনিও একজন, আমি বলবো যে একজন ইনফ্লুয়েন্সার, একজন কি অপিনিয়ন লিডার, সবাই মিলে যদি লেটস সে 100 জনও যদি ঢোকে এবং বলে যে কি হ্যাঁ তোমরা এখন আমাকে টুইটারে ফলো করতে পারবা, এখানে খালি ইংলিশে আমরা কন্টিনিউয়াসলি দিতে আসে, এরকম যদি 100 থেকে 1000 মানুষজন কন্টিনিউয়াসলি করতে থাকে, তখন কিন্তু একটা রিপল এফেক্ট আসা শুরু করবে। এইটাই, এবং দ্যাট ওয়াজ মিসিং। আমি রিসেন্টলি দেখলাম, আমি ভদ্রলোককে চিনি না, নামটা ভুলে গেলাম, উনি দেখলাম যে একটা টিভি চ্যানেল সোর্স অফ কিছু একটা ওপেন করার চেষ্টা করতেছেন, যেটা টোটাল ইংলিশে হবে, এবং এইমটাই হচ্ছে যে ইন্ডিয়ান প্রোপাগান্ডার এগেইনস্টে আমাদের ভয়েসটা ইন্টারন্যাশনালি রিচ করা। ওই ভদ্রলোক বোধহয় বাইরেই থাকে, দেশের বাইরেই থাকে। তো আমার ক্ষেত্রে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আমি অলমোস্ট 20 ইয়ার্স আর্মিতে ছিলাম। সো আপনি দেশের বাইরে ছিলেন, আপনি জানেন যে ওই দেশে আর্মিকে কেউ দেখলে ওরা বলে যে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, রাইট? মিলিটারি ইজ এ সার্ভিস। তো আমিও সার্ভিস দিয়ে এসেছি 20 বছর। এখনও যেটা হয়েছে যে এখন কেন আমি অনেকে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল যে স্যার হঠাৎ করে 5ই আগস্টের পরে মানে এখন যে টাইমটা আছে এই টাইমটাতে আপনি আবার একটু বেশি ভোকাল হয়ে গেছেন কেন? তা আমি ভাবলাম এবং তাকে আমি বললাম যে বিকজ আই এম এ সার্ভিসম্যান। আমার কান্ট্রির দূতাবাস এবং আমার জাতীয় পতাকা যখন ইন্ডিয়া মানে সিভিয়ার করছে, দিস ইজ অলমোস্ট অ্যান অ্যাক্ট অফ ওয়ার। তো আমি তো সোলজার ছিলাম এক সময়, আমি যদি এখন আওয়াজ না তুলি কে তুলবে? বেশিরভাগ তো মানে জিনিসটা গ্র্যাভিটি বুঝতেছে না। আমাদের তো মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে ওইভাবে মানে মেকানাইজড অ্যান্ড ডিজাইন না যে তারা ইয়ে করবে। সো দে উইল টেক টাইম, বাট অ্যাজ এ সোলজার আমার কাছে তো মানে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, আই নিড টু রেজ মাই ভয়েস। আমাদের হাদিসেও তো বলছে পারলে অন্যায় রেস্ট্রিক্ট করো, রিপালস করো, যদি না পারো অ্যাটলিস্ট মুখে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো মনে মনে অ্যাটলিস্ট তুমি এটা ইয়ে করো। তা আমার এখন চান্স আছে থ্যাঙ্কস টু ডক্টর ইউনুস যে অ্যাটলিস্ট বাংলাদেশে এখন আমরা ওপেনলি কথা বলতে পারি। বাট এটা কতদিন থাকবে ভাইয়া? ইনশাল্লাহ মানে যতদিন বাংলাদেশের ছাত্র সমাজ থাকবে ইউ ক্যানট টেক ইট। মানে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমি একদম মানে আমি পলিটিক্স বা এগুলোর ব্যাপারে খুবই কম জানি, বাট এরকম একটু স্ক্যারি লাগে না যে ধরেন এখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, ওকে ফাইন, অনেকগুলো চেঞ্জেস আসতেছে, ভালো কথা, কিন্তু এটা তো আর সারা জীবন থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট, অফকোর্স এটা তো সম্ভবই না প্র্যাকটিক্যালি। তাহলে নেক্সট যখন আসবে তখন যদি আবার মানে মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ হয়তো বা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে উইথ অল দ্য পলিটিক্যাল, আমি একদম স্ট্রেট কাট বলি ভাই, আমি কোনো বলছি না ভাই, আমাকে যদি কেউ বলে ভাই তুমি কি সাপোর্ট, আমি কিছুই সাপোর্ট করি না ভাই, এবং ম্যাক্সিমাম আমি সাদাতকে বলে সাদাত ভাই আমি কিছুই সাপোর্ট করি না। এখন এই জায়গাটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, বা কিভাবে আসলেই বাংলাদেশ যেখানে এত রিচ একটা কান্ট্রি ছিল আমরা কিভাবে আবার ওই জায়গাটা পজিশনটা আবার আনতে পারি? কারণ আমি দেখতে পাচ্ছি এত করাপশন, এন্ড এখানে কিন্তু আমি জাস্ট বাঁচতে চাই, আমি জাস্ট মানে মরার আগে দেখতে চাই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সন্তান যেন দেখে যায় হ্যাঁ বাংলাদেশ। এখন কয়েকদিন আগে প্ল্যানিং কমিশনেও আমাদের একটা মিটিং ছিল, ওনারা ডাকছেন যে কিভাবে আমরা নতুন অর্থনীতি, হ্যাঁ যে আমরা নেক্সট কিভাবে আমরা চেঞ্জ যে নিয়ে আনতে পারি সামনে। আই ওয়াজ ভেরি মানে আই এম ভেরি অনার্ড যে ওনারা ডাকছেন এবং আমাদের ভয়েসগুলো শুনতে চাচ্ছিলেন, যে ওনারা বলতেছিলেন যে and they gave a মানে list like
100+ যে এই জায়গায় প্রত্যেকটা সেক্টরে কোন কোন জায়গায় চেঞ্জেস আসলে দরকার, এখানে এটা লট অফ থিংস। তো একজন খুব সুন্দর একটা কথা বলতেছিলেন যে এবং যে দেখেন আমি যদি একসাথে এত কিছু বম্বার্ড করতে চাই যে এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা মেবি তখন একটু ক্লাটার্ড হয়ে যেতে পারে মাইন্ডটা, যে এতগুলো কোনটা শুনবো কোনটা শুনবো। সো আমি আসলে ওখানে মানে আমি বলতাম যে আই থিঙ্ক দের ইজ ওয়ান প্রবলেম, মানে ওয়ান প্রবলেম না, আমরা যদি একটা জিনিস নিয়ে ভাইয়া কাজ করি ফর দ্য নেক্সট 10 years, দেখেন এই পজিশনে যে আমরা আজকে আসছি এত মানে এটা কিন্তু দিনের না, এক্সটার্নাল ফোর্সেসের বছরের পর বছরের এটার খাটনি। তো আমরা কিরকম করতে পারি না যে কি আমরাও কিরকম মানে সাধারণ জনগণ আমরা কি জিনিসটা করতে পারি, জাস্ট একটা জিনিস আমার মাথায়, আমার আছে একটা জিনিস, হ্যাঁ, মেক বাংলাদেশ গ্রেট এগেন। হ্যাঁ, বাট এটা করার জন্য একটা হ্যাঁ। কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা বলার আগে আমার একটা গল্প বলতে হবে। হ্যাঁ হযরত একটা না, 2-3টা গল্প, 2-3টা গল্প বলবো, হ্যাঁ। 3টা গল্প। হ্যাঁ। Allowed? হ্যাঁ, please, wow, please, of course, of course. This is your Of course. নাম্বার 1, একদিন আল্লাহ মাফ করুক আমার যদি রেফারেন্সে ভুল হয়, একদিন হযরত আবু বকর মানে প্রচন্ড কান্নাকাটি করতেছিলেন। অনেকেই আবু বকরকে খুব টিমিড খলিফা মনে করে, বাট মাইন্ড ইট, ওনার টাইমে একসাথে 2টা ফ্রন্টে যুদ্ধ করছে রাশিদিন আর্মি, একটা হচ্ছে পার্সিয়ান ফ্রন্টে, একটা হচ্ছে সিরিয়ান ফ্রন্টে, ঠিক আছে? এবং ওই 2 ফ্রন্টে যুদ্ধের মাঝখানে আবু বকর দেখলো যে সিরিয়ান ফ্রন্টে বাইজেন্টাইন আর্মি এনসার্কেল করে ফেলতেছে মুসলিম আর্মিকে। তখন সে খালিদকে মেসেজ পাঠাইলো, খালিদ, আই নিড ইউ ইন দিস ফ্রন্ট, লিভ দ্যাট ফ্রন্ট, পার্সিয়ান ফ্রন্টটা ছাড়ো আপাতত, তুমি এই ফ্রন্টে আসো, আবু ওয়েদা ম্যানেজ করতে পারতেছে না একলা। তখন উনি যে কাজটা করলেন এটা ইতিহাসে লেখা হচ্ছে উটের গলা কেটে পানি খাওয়া সফর। উনি পার্সিয়ান ফ্রন্টের একটা জায়গা থেকে সিরিয়ান ফ্রন্টের একটা জায়গায় আসার জন্য মরুভূমির মাঝখান দিয়ে একটা রুট ফলো করলেন, যেইটা না ফলো করলে তাকে 30 দিন লাগতো ইউটার্ন নিয়ে যেতে। এখন ওই রুটটা কেন ফলো হয় না? কারণ ওই রুটে কোনো কুয়া ছিল না। সো আপনি ওখান দিয়ে যদি মুভ করেন তাহলে আসলে বাঁচবেন না। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন যে কয়টা উট আছে? বলে 100 উট আছে। 100 উটের গলা পর্যন্ত পানি খাওয়াও। একদম গলা ভরে পানি খাইছে। এই রিজার্ভ পানি নিয়ে নিয়ে রাস্তায় যখন পানি দরকার হয়েছে উট জবাই করছে, উটের গলা থেকে থলে থেকে পানি বের করে একটু একটু করে খেয়ে খেয়ে আসছে। ওই খালিদের ফোর্স যখন সিরিয়ান ফ্রন্টে উঠলো তখন ওই খ্রিস্টান বাহিনীর মাথা খারাপ, কিরে আসলো কিভাবে, এই দামেস্কে ও কেমনে আসলো? মানে ওরা কখনো ভাবে নাই, যেমন আপনার পিছনে ওয়াল আছে, আপনি কি ভাবতেছেন যে এখান থেকে কেউ হাত দিবে, হঠাৎ করে হাত বাড়ায় দিবে? ইট হ্যাপেন্ড লাইক দ্যাট। যাই হোক, যে গল্পে ছিলাম, ও মাই গড, এটা তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই রকম স্মার্ট লোক ছিলেন। তো উনি মনে করেন যে একদিন খুব কান্নাকাটি করতেছিলেন, তখন তাকে একজন জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, আপনি এত কাঁদতেছেন কেন? তো বললো অমুক জায়গায় একটা বাঁশের সাঁকো ছিল, বাঁশ অথবা কাঠের সাঁকো ছিল, ওইটা পার হইতে গিয়ে একটা ছাগল পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। ছাগল কিন্তু খুবই মানে চালু অ্যানিমেল। আপনারা যদি জানেন পাকিস্তানের জাতীয় পশু কি? ছাগল, গ্রেটেস্ট অফ অল টাইম। ওই ফান পার্ট, তো ওই যে ছাগলের পা ভেঙে গেছে, তো আবু বকর বলতেছে আমি কালকে মারা গেলে পরে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই যে বোবা প্রাণীটা যে কষ্ট পায়া মারা গেল, সে যখন বলবে যে এই দেশের নাকি খলিফা ছিল আবু বকর, তার ফল্টি ব্রিজের কারণে আমার পা ভেঙে গেছে, আমি এটা কি জবাব দিব? স্টোরি নাম্বার 1। স্টোরি নাম্বার 2, এটা থেকে একটা লেসন লার্ন আছে, সেটা হচ্ছে যে এ লিডার শুড ফিল রেসপন্সিবল, দ্যাট নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে, এইটার রেসপন্সিবল ফিল করাটা একটা গুড লিডারশিপের লক্ষণ। নেক্সট স্টোরি যেটা, সেটা হচ্ছে একদিন ওমর বিন খাত্তাব, আমাদের কিন্তু 2জন খলিফা আছে ওমর নামে, একজন হচ্ছে ওমর বিন খাত্তাব, পরে আরেকজন ওমর আছে। তো ওমর বিন খাত্তাব একদিন রাত্রেবেলা ওই হাঁটতেছিলেন শহরের ভেতর দিয়ে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে উনি দেখলেন যে একটা বাসা থেকে বাচ্চার কান্না আসতেছে। তো উনি ওখানে গেলেন, যাওয়ার পরে দরজা নক করে বললেন যে মা, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, কি সমস্যা? তো বাচ্চার মা বলতেছে যে
বাচ্চা কাঁদতেছে, কেন কাঁদতেছে এই কারণ গিয়ে খলিফা ওমরকে জিজ্ঞেস করো। তো উনি জানতেন না যে এটা খলিফা ওমর। খলিফা ওমর বললো যে কেন মা, কি সমস্যা হয়েছে? বললো যে খলিফা ওমর ছোট বাচ্চাদের জন্য একটা বায়তুল মাল থেকে বৃত্তি ঘোষণা করছে, বাট ওইখানে একটা ক্লজ দিয়ে রাখছে যে বাচ্চা যদি মায়ের দুধ খায় তাহলে সে বৃত্তির টাকা পাবে না। এখন আমার বাচ্চা তো দুধ খায় এখনো, কিন্তু আমার তো অভাব, এই জন্য আমি বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করার জন্য দুধ দিতেছি না, ও সেই জন্য কাঁদতেছে। ও And Omar was shocked. He was terribly shocked to his teeth. সে ওখানে কানতে কানতে দাড়ি ভিজায় ফেলছে এবং বলল যে মা, আমি খলিফা ওমর, আমি আপনাকে বলতেছি কালকে গিয়ে আমি এই নিয়ম চেঞ্জ করব, আপনার বাচ্চাকে দুধ দেন। তাইলে একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা, এই হোমওয়ার্ক করার মতো লোক লাগবে। 2 আর 3 নম্বরে যে গল্পটা বলবো সেটাও ইসলামিক আরেক ওমর গল্প। উনিও তখন খলিফা ছিলেন, ঈদ চলে আসছে, ওনার ওয়াইফ বলতেছে বাচ্চাদের জন্য জামা কিনতে হবে, তার হাতে নাই টাকা। ওনার যে গভর্নর ছিল, ট্রেজারার মানে এই কোষাধ্যক্ষ, তার নাম ছিল ওবায়দা সম্ভবত। উনি বলেন ওবায়দা আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? বলে কেন? বলে তোমার ভাবি তো ওই যে বাচ্চাদের জন্য জামা কিনবে, তা আমার কাছে টাকা নেই। বলে আপনার কোথেকে টাকা দিব? বলে আগামী মাসের বেতন থেকে দাও। তো বললো খলিফা আমি আপনার দিতে পারি, কিন্তু এটার কি নিশ্চয়তা আছে যে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আপনি যদি বেঁচে না থাকেন তাহলে তো আপনি এই টাকা ফেরত দিতে পারবেন না। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি কি নিশ্চিত আগামী মাসে বেঁচে থাকলে পরে আপনি খলিফা থাকবেন? তো উনি বলছে যে থাক, লাগবে না। তো আপনি যে প্রশ্ন করছেন যে আসলে বাংলাদেশকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে, একটা জিনিস কি লাগবে, ওটা হচ্ছে উই নিড গুড লিডারশিপ। আজকে বাংলাদেশ যতটা ঐক্যবদ্ধ হতে পারলো, এবং আজকে বাংলাদেশ যতটা মাথা তুলে এখন পর্যন্ত কথা বলছে, এমন না যে আমাদের পকেট টাকা দিয়ে ভরে গেছে, সোনা মোহর দিয়ে ভরে গেছে, সোনার বাংলা হয়ে গেছি আমরা, নো। বাট আমরা এইটুক জানি যে ডক্টর ইউনুস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না। ইউ সি, ওয়ান সিঙ্গল ম্যান এট দ্য টপ, ইফ হি ইজ অনেস্ট এনাফ, it can change the game. So নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে। হাউ মানে শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় গেলেন তখন পুলিশ বাহিনীও পালায় গেল কেন? কারণ বেনজিরের মতো লোক ছিল ক্ষমতায়। ওই যে টপ ম্যান ওয়াজ নট রাইট ম্যান। আজকে বাংলাদেশ আর্মি এখন পর্যন্ত কিসের জন্য সব ভরসা ক্যারি করার চেষ্টা করতেছে? কষ্ট হচ্ছে, 90 দিন 100 দিন হয়ে গেছে আর্মি ফিল্ডে আছে। ডোন্ট ইউ ফিল যে একটা সোলজারের বাসার বাজারটা কিভাবে হচ্ছে? আর ভাই আমার অডিয়েন্স কিন্তু অনেকে জানেও না যে বাংলাদেশে আসলে আর্মির সংখ্যা কত। আমার মনে হচ্ছে অ্যাজ ইফ পুলিশ নাই, সারা দেশে আর্মি ভরায় দাও, আমাদের অফিসার যে আসলে সংখ্যা কত কম এটা হয়তো বা অনেকে জানেও না। অফিসারের সংখ্যা তো মানে এমনি টোটাল আর্মির সাইজে যদি আমি বলি, আপনি কত 1.5 লাখ ম্যাক্সিমাম, তার ভিতরে একটা অংশ ইউএন মিশনে আছে, আর বাকি যারা আছে তাদের ভিতরে আপনি মানে মাঠে টোটাল কতজনকে নামাইতে পারবেন? আপনার তো প্রাইমারি রোল আছে। আমরা এখানে পডকাস্ট করতে বলছি, সো দ্যাট ইজ ইউর প্রাইমারি জব হিয়ার। এর অতিরিক্ত আপনি চাইলে হয়তো অন্য আরেকটা কাজ করতে পারেন, 20% টাইম দিলেন, অসুবিধা নেই। বাট আপনি যদি বেশিরভাগ সময় ওই 20% যে কাজটা করেন, সাপোজ রোগী দেখা, তাহলে আসলে আপনি ডাক্তার আর পার্ট টাইমে পডকাস্ট করেন। তো আর্মির তো মেইন রোল আছে একটা, এক্স্যাক্টলি দেশ রক্ষার রোল আছে তো, সভারেন্টি মেইনটেইনের। ওইখানে যদি আমরা পিছিয়ে যাই, কমতিতে পড়ি, তাইলে তো আর বোধহয় মানে আমাদের যারা মানে ভাসুর যারা আছে, যাদের নাম আগে আমরা নিতে পারতাম না, তাহলে এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা মানে পলিসি হইতে পারে যে পুলিশিং বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, আর্মি উইল বি ডিপ্লয়েড ইনটু দ্যাট থিং সো দ্যাট
ওই জায়গাগুলো ফাঁকা থাকে, মানে এগুলো তো আমি জানি না এগুলো এখন বাজে চক্রান্ত আমি নাকি আমি যেটা আল্লাহ বলার knows। চেষ্টা করতেছি সেটা হচ্ছে আর্মির একটা প্রাইমারি রোল আছে। এটা মানে শান্তিকালীন সময়ে অনেকে দেখবেন যে মজার মজার কথা বলে যে আর্মির কাজ কি, সারাদিন লেফট রাইট করে, তারপরে কি হাঁটুতে বুদ্ধি, এই টাইপের কথা বলে। এখন নাও ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ নিড এ আর্মি। আপনার বাসায় তালা দেন, প্রতিদিন এসে চোর নক করে নাকি আপনার বাসায়? একদিন এসে নক করবে, সেই দিন তো আপনার ইয়ে দরকার, মানে সিকিউরিটি দরকার। দ্যাটস ওয়াই এভরিডে আপনি তালা লাগানোর প্র্যাকটিস করেন। ইউ নিড এন আর্মি ফর দ্যাট। আজকে যদি আপনার চারপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিকভাবে, তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল না। ট্রু। বাস্তবতা হচ্ছে যে তারা আমাদের পটেনশিয়াল এনিমি হইতে পারে, দ্যাটস ওয়াই উই নিড অ্যান আর্মি। আপনি ফিল করতেছেন যে আপনার যে প্রতিবেশী আছে সে কখনো আপনার সাথে কিছু করবে না, তাহলে অযথা এই টাকাগুলো খরচ কেন করবো আমি? আমাকে সিরিমোনিয়াল আর্মি দরকার? তাদের দরকার নাই তো, যে আমার খালি 16 ডিসেম্বরে প্যারেড করার জন্য আর্মি লাগবে, এটার জন্য তো এত বড় আর্মি দরকার নেই। এই যে দ্বিচারিতা ছিল আগের ইয়েতে, ওইটা থেকে বের হয়ে আসতে হবে। আর যেটা আমি বলতেছিলাম যে মানে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আজকে আপনি চিন্তা করেন জেনারেল ওয়াকার স্যার যদি আদারওয়াইজ ডিসিশন নিতেন, অথবা ডিসিশন না নিতেন, অথবা উনি যদি ওয়াক ওভার করতেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যেত? আরে আল্লাহ, কতজন চায়না করে থাকতো, এটা কোনো কল্পনা নাই। এই জন্যই মানে যেটা আমরা চাচ্ছি, আমার কাছে মনে হয় আমাদের ওইরকম হযরত ওমরের মতো একজন নেতৃত্ব দরকার, যিনি নিজের সততা দিয়ে বাকিদেরকে উদ্বুদ্ধ করবে। ডক্টর ইউনূস যদি কোনো দুর্নীতি না করে, আর কোনো উপদেষ্টার সুযোগ আছে নাকি? অসম্ভব। এটা হলো এক। আর 2 নম্বরে ওই যে আবু উবায়দার মতো একজন আমাদের কোষাধ্যক্ষ দরকার, যে চ্যালেঞ্জ করতে পারবে যে কালকে কি আপনি থাকবেন খলিফা, শিওর আপনি? এই কোশ্চেনটা করার তো লোক লাগবে। আবার ওই যে কোয়েশ্চেন করার তার যে ফ্লেক্সিবিলিটি, এটাও কিন্তু মানে এটা লাইক উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। মানে আপনি যেটা বলেন না, আমি লিখে রাখলাম যে ওই যে আপনি যখন প্ল্যানিং স্টেজে থাকেন, এভরিওয়ান টক্স ফ্রিলি, ওই যে ব্যাপারটা, ওই স্বাধীনতা আছে সিস্টেমের মধ্যে বলেই কিন্তু এই যে তারপর হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটিটা সম্ভব। ইটস নট রকেট সায়েন্স। আপনি আফগানিস্তানের দিকে তাকাই আমরা, হ্যাঁ 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 ওদের আফগানি মুদ্রা এই মুহূর্তে কিভাবে এত স্ট্রং হয়ে উঠলো। হ্যাঁ, স্ট্রং, ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট কারেন্সি হয়ে গেছে আর কি। ইউ ডোন্ট গো বাই দ্য লুক। আমার কথা হচ্ছে যে ওদের দেখতে আপনার কাছে মনে হতে পারে যে না পাঞ্জাবি পরে, মাথায় কি পরে, দ্যাট ইজ ইউর প্রবলেম, আওয়ার প্রবলেম। মানে অনেকের একটা আইডিয়া থাকে যে পটপট করে ইংলিশ বলতেছে, বোধহয় খুব স্মার্ট। আরে ভাই, ইংলিশ হচ্ছে পৃথিবীর 3000 ভাষার একটা ভাষা। এটা আপনি জানলেন কি জানলেন না কি যায় আসে? এই ভাষা হচ্ছে একটা স্কিল, লার্নেবল স্কিল। আপনি চাইলে শিখতে পারবেন। IELTS এর মেয়াদ থাকে 1 বছর না 2 বছর মেয়াদ থাকে। তারপরে IELTS বলে যে আবার IELTS না দিলে আপনার স্কিল কমে গেছে। এই ইংলিশ আপনি জানেন কি জানেন না তার উপরে কখনো ডিপেন্ড করে না যে আপনি কতটা মেধাবী অথবা কতটা স্মার্ট, রাইট? তো একই রকম ভাবে আফগানদের যে ব্যাপারটা আছে এটা দেখেন, USA চলে গেল ওখান থেকে লেজ গুটায়, যাওয়ার পরে দে কেম ব্যাক স্ট্রং, এবং ওয়ার্ল্ড তো তাদেরকে একঘরে করে রাখছে। তারপরে তো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে মানে দে আর ডুইং থিং রাইট। তো এটা কিভাবে সম্ভব? বিকজ লিডারশিপ ইজ পিওর, অনেস্ট। আপনার লিডারশিপ যদি পিওর অ্যান্ড অনেস্ট থাকে, আপনার উপদেষ্টার অভাব হবে না, আমি আপনার এটা বলে দিতে পারি। আর পৃথিবীর যে কোনো 2টা শক্তিশালী রাজার ভিতরে যদি আপনি ইয়ে করেন, কম্পেয়ার করেন যে কে শক্তিশালী আর কে দুর্বল, যার উপদেষ্টা পরিষদ শক্তিশালী সেই রাজা বলয় শক্তিশালী। আমরা শেষ করব একটা গল্প দিয়ে, আমি শেষ করি, ঠিক আছে? যে উপদেষ্টার গুরুত্বটা কি। ধরেন নাফিস ভাইয়ের একটা ঘোড়ার টিম আছে আর আমার একটা ঘোড়ার টিম আছে, ঠিক আছে? সো আমরা রেস প্র্যাকটিস করব। তো রেস হবে 3টা ধাপে। প্রথম ধাপে হচ্ছে নাফিস ভাইয়ের শক্তিশালী ঘোড়া, মানে 3টা টেয়ারে কম্পিটিশন হবে, কারণ আমাদের দুইজনেরই 3 ধরনের ঘোড়া আছে। একটা হচ্ছে অ্যারাবিয়ান হর্স আছে, একটা আছে US মানে স্ট্যালিয়ন, আর আরেকটা আছে হচ্ছে বাংলাদেশি মণিপুরি ঘোড়া। ওকে, তাহলে অ্যারাবিয়ান হর্স ফার্স্ট দৌড়ায়, স্ট্যালিয়ন মাঝারি গতিতে দৌড়ায়, আর মণিপুরি ঘোড়া হচ্ছে সবচেয়ে কম গতিতে দৌড়াবে, কারণ এটা সাইজ ছোট, রাইট? ওনারও আছে 3টা, আমার আছে 3টা। প্রতিবার আমি মানে ওনার অ্যারাবিয়ানের সাথে আমার অ্যারাবিয়ান দৌড়াই, একবার ওনারটা জিতে, একবার আমারটা জিতে। একবার ওনার স্ট্যালিয়নের সাথে আমার স্ট্যালিয়ন দৌড়াই সেকেন্ড রাউন্ডে, একবার ওনারটা জিতে, একবার আমারটা জিতে। আরেকবার
লাস্টে মণিপুরিটা একবার উনি জিতে, একবার আমি জিতি। সাডেনলি আমার একটা অ্যাডভাইজার আসলো, এসে আমার একটা বুদ্ধি দিল, যেটা দিয়ে আমি কনফার্ম করে ফেললাম যে এখন থেকে প্রত্যেকবার আমি জিতবো। কারণ 3 রাউন্ডের ভিতরে 2টা রাউন্ড যে জিতবে আলটিমেটলি তো সে টুর্নামেন্ট জিততেছে। ওকে, ফার্স্ট রাউন্ডে ভাই নামাইলে হচ্ছে তার অ্যারাবিয়ান ঘোড়া, আমি আমার মণিপুরি ঘোড়া দিলাম ওইটার সাথে ফাইট করার জন্য। আমি জানি এটা হারবে, রাইট? কারণ অ্যারাবিয়ান ইজ ফাস্টেস্ট, মণিপুরি ইজ স্লোয়েস্ট। আমি অ্যাকসেপ্ট করে নিলাম ফার্স্ট মানে রাউন্ড, ফার্স্ট বাউট আমি হারছি। ভাই কিন্তু হাসতেছে। সেকেন্ড রাউন্ডে ওনার হাতে কি আছে? স্ট্যালিয়ন। স্ট্যালিয়ান। আমার হাতে কি আছে? অ্যারাবিয়ান। অ্যারাবিয়ান। এই রাউন্ডে কে জিতবে? আপনি। আমি। থার্ড রাউন্ডে আপনার হাতে কি আছে? স্ট্যালিয়ন। মণিপুরি। ওর হাতে মণিপুরি, আর আপনার হচ্ছে স্ট্যালিয়ন। স্ট্যালিয়ান। কে জিতবে? আপনি। ফার্স্ট ম্যাচ অথবা ফার্স্ট বাউটটা আমি স্যাক্রিফাইস করলাম, বাট এনশিওর করছি বাকি 2টা বাউট আমি জিতবো। এভরি টাইম আই এম গোয়িং টু উইন, যদি এই সেট আপে আপনারা আমি ফেলতে পারি বারবার, রাইট? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গুড অ্যাডভাইজার্স। আপনি কোথাও ভালো একজন শাসক পাবেন না যে একলা সব জিতে গেছে। আলেকজান্ডারের ভালো অ্যাডভাইজার ছিল। আলেকজান্ডারের তো প্লেটো টেটো এরা তার গুরু ছিল, শিষ্য উনি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল হচ্ছে খলিফারা, ভেরি স্ট্রং খলিফা একজন। এবং উনি কিন্তু কনসাল্টও করতেন, মানে ইয়া করতেন, কথা বলতেন এবং অ্যাডভাইস নিতেন। মাশওয়ারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশওয়ারা। তো মানে যখন বদরের যুদ্ধ হয়, তখন বদরের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফার্স্টে যখন মানে ইয়ে করলেন, আপনারা এই প্রিলিউডটা না দিলে তো বুঝবেন না। বদরের যুদ্ধের মেইন ঘটনা হচ্ছে যে বদর একটা জায়গা, যেই জায়গায় সিরিয়ান কাফেলাটা এসে থামতো। কেন থামতো? কারণ বদরে কুয়া ছিল, কতগুলা পানির কুয়া ছিল, সো ওইখান থেকে পানি সংগ্রহ করতো। তো যখন বদরের যুদ্ধ লাগলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেকের মতো কুয়া দখল করে কুয়ার মুখ বন্ধ করে দিয়ে ওখানে অবস্থান নিলেন। রিমেম্বার, দ্যাট ইজ দ্য ফার্স্ট ব্যাটল হি ইজ ফাইটিং অ্যাজ এ কমান্ডার। ওকে, তখন একজন আনসার সাহাবি এসে জিজ্ঞেস করলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনি কুয়া অর্ধেক দখল করে যে মানে অবস্থান নিলেন, মানে এটাকে বাংলায় বলে বুঝছো, ইংলিশে বলে ডিপ্লয়মেন্ট, এই ডিপ্লয়মেন্ট যে করলেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ পাকের নির্দেশ? তো তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং দিছি। তো তখন আনসার বললো যে তাহলে বেয়াদবি নিয়েন না, আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল। তো বললো যে কেন, কি হয়েছে? বলে এইবারে বদরের যুদ্ধ হবে পানির যুদ্ধ, আপনি কুয়া সব দখল করেন। কুয়া সব দখল করতে না পারলে আপনি যুদ্ধ জিততে পারবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অ্যাকসেপ্ট ইট, হি ডিড ইট। খন্দকের যুদ্ধে সালমান ফার্সি এসে বললো যে হুজুর, আপনি এই কুরাইশ ক্যাভেলারি যখন আসবে তখন তো আপনি টিকতে পারবেন না, আপনার তো সৈন্যই নাই এখানে ডিফেন্স করার। বলে কি করবো? বলে যে আপনি একটা কাজ করেন, খন্দক করেন। কিন্তু খন্দক কেমনে? বলে শুনেন, একটা কুরাইশ ঘোড়া লাভ দিলে পরে যতটুকু ডিস্টেন্স কভার করতে পারে তার চেয়ে 1 ফুট বেশি যদি আপনি করেন, তাহলে ঘোড়া লাভ দিবে না। তো কি হবে তখন? তখন এই যে খন্দক বরাবর এসে দাঁড়ায় থাকবে ঘোড়া। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাই ওখানে এসে দাঁড়ায় যাবে? বলে হ্যাঁ, তখন এসে ক্যাভেলারি ওখানে দাঁড়াইতে বাধ্য হবে। আর ক্যাভেলারি যদি দাঁড় করে দিতে পারি, বাকি তো খালি নিচ থেকে খালি মারতে থাকবো আমরা। মানে আপনার তো জিতার দরকার নাই, আপনি ঠেকাইতে পারলেই চলে এই জায়গায়, তাহলেই তো জিতবেন আপনি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো এটা তো আমি ভাবি নাই, করো খন্দক। হি ওয়াজ এ লার্নার, হি ওয়াজ এ কুইক লার্নার অ্যান্ড হি ওয়াজ সো ওপেন টু নলেজ। উনি যে বললেন যে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, উনি চীনে গেছিলেন, বাট আল্লাহ তারা সেই নলেজ দিছিল যে হ্যাঁ, চীন ইজ এ কান্ট্রি যেখানে আসলে টেকনোলজি হয়, যেখানে ট্যাকটিক্স হয়। এখানে কি জিনিসটা এরকম ছিল যে জ্ঞান অর্জনের জন্য দরকার হলে চীনে যাও, নাকি এক্স্যাক্টলি বলছে না তোমরা জ্ঞান অর্জনের জন্য চীনেই যাও? প্রয়োজন হলে, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে এত মানে ইউ ক্যান টেক দ্যাট এক্সটেন্ট যে ওই দেখো চীন এত দূরে, ইউ ক্যান গো। মানে ব্যাপারটা যদি আমি বলি, মানে মানে আমি জাস্ট বোঝানোর জন্য, কারণ এটা অনেক সময় মিস ইন্টারপ্রেট হতে পারে যে মানে জ্ঞান মনে হয় চীনেই আছে। মানে ব্যাপারটা কি এরকম? চীনের নাম কেন আসলো? হ্যাঁ, বিকজ সিল্ক রুটটা তখন ছিল। সিল্ক রুটটা শুরু হয়েছে চীন থেকে, এসে এদিকে শেষ হয়েছে। চাইনিজ সিভিলাইজেশন ইজ সামথিং এলস। আপনি খালি কল্পনা করেন, পার্সিয়ান সিভিলাইজেশন, নাও ইরান, ইজিপশিয়ান সিভিলাইজেশন, নাও ইজিপ্ট, টার্কিশ অটোমান সিভিলাইজেশন, নাও টার্কি, চাইনিজ সিভিলাইজেশন, অ্যাড করেন
হিস্টোরিক যে লিনিয়েজ ক্রিয়েট হয়, ওরা যদি কোনো কারণে একত্র হয়, ক্যান ইউ ইমাজিন হোয়াট উইল হ্যাপেন? আজকে ধরেন টার্কিশ দূতাবাসে ইন্ডিয়া এই কাজ করতো, ছেড়ে দিত, কারণ অটোম্যান লিগেসি আছে ওদের ভিতর। ওরা জানে যে তুই এটা করলে পরে আমি এটা করতে পারবো, এটা করলে তুই আমার, বুঝেন নাই? আমাদের তো দেশটাই 50 বছর বয়স, কারণ আমাদের দুর্ভাগ্যটা কোথায়? আমি যখন ওই যে গঙ্গা রিদ্ধির কথা বলি, ও চিনিই না আমরা, ওরা লিনিয়েজ ধরে রাখছে। আমাদের ইতিহাস শুরুই হয় 71 থেকে। খুব বেশি হলে আপনি পলাশিতে যেতে পারবেন। পলাশির আগে কি ছিল আপনি জানেন না। শেখানো হয় না। একটা ওয়ার্ড শুনছেন? এটা কেন হয়েছে? না, জানি না। কারণ বাংলাদেশে নীলের চাষ হইতো ইংরেজদের, ওকে, নীলকুঠি ছিল। এই নীলকুঠিতে নীল চাষ করতে গিয়ে ধান চাষ করতে পারতো না বলে কৃষকরা এত অত্যাচারিত হয়ে তারা মাঝে মাঝে কুঠি আক্রমণ করত। এই ব্রিটিশ বিচারকরা এই কুঠিগুলাকে সেভ করার জন্য তখন একটা আইন করলেন যে কুঠি এবং নীল অফিসারকে সেভ করার জন্য আপ টু 7 মার্ডার উইল নট হ্যাভ এনি ট্রায়াল। সেই থেকে এই প্রবাদ আসছে 7 খুন মাপ। মানে আপনি 7টা খুন যদি করেন ব্রিটিশ ইন্টারেস্ট সেভ করার জন্য, স্টিল এটার কোনো বিচার হবে না। তো ব্রিটিশ ওয়ার ফানি। বাপরে, আপনি জানেন ইন্ডিয়াতে একটা জায়গায় ট্যাক্স ছিল, যদি আপনি ব্রেস্ট কাভার করতে চান, ব্লাউজ পরতে চান, তাহলে ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিতে হইতো। হ্যাঁ, ইয়েস, দেয়ার ইজ মুভি অন দ্যাট। আপনি গুগল করে দেখেন। এবং একজন ভদ্র মহিলা প্রথম তার ব্রেস্ট কেটে ফেলছিলেন এটার প্রতিবাদে, দেন এই ট্যাক্স বন্ধ হয়েছে। ফানি ওয়ার্ল্ড। যা ইচ্ছা তা। আমরা আসলে আমাদের ক্যাপাসিটি সম্বন্ধে যতটা আনঅ্যাওয়্যার, এটা যে আমাদেরই আসলে ক্ষতির কারণ সেটা আমাদের আসলে বোঝা উচিত। আমাদের নিজেদের ক্যাপাসিটি নিয়ে আসলেই সন্দেহ রাখা উচিতই না। কারণ যেইভাবে আপনি বললেন যে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন থেকে শুরু করে আমাদের পিপল, উই আর কেপেবল, আলহামদুলিল্লাহ। Definitely, we have the longest beach in Bangladesh, right? Longest sandy sea beach. Where it is in Bangladesh. সিভিলাইজেশনের কথা বলতেছেন, হরপ্পা মহেঞ্জোদারো এইসব জায়গায় তো আমরা আছি। আমাদের যে উয়ারি বটেশ্বর আছে সেটা ওই জামানার, তাই না? আপনি যদি ট্রেড অ্যান্ড কমার্সের কথা বলেন, রোমান সিনেটে একসময় একটা বিল উত্থাপিত হয়েছিল যে বাংলা থেকে আসা যে মসলিন, এই মসলিনের যে দাম, কারণ মসলিনকে স্বর্ণের এগেনস্টে কিনতে হইতো, যতটুকু মসলিন ততটুকু। তখন তারা বলছিল যে রমণীদেরকে একটু অনুরোধ করা হোক যেন একটু কম মসলিন কিনে। তো ওই আমলে যদি আমার ট্রেড লাইন এবং সাপ্লাই চেইন রোম পর্যন্ত বিস্তৃত, আপনার রোমান কোন জিনিস ব্যবহার করছেন তখন? উই ওয়ার সেলফ সাফিসিয়েন্ট। উই হ্যাভ ফরগটেন আস। আমাদের জিডিপি যে স্ট্রং ছিল আসলে সব 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 ও জিডিপি আওরঙ্গজেবের সময় মনে করেন যে ইন্ডিয়ার জিডিপি ছিল হচ্ছে 27% অফ দ্য ওয়ার্ল্ড, এবং মোর দেন 25, ইট ওয়াজ নিয়ার 27%। শশী থারুরের বইয়ে বোধহয় আমি দেখতেছিলাম, সেই আওরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি ট্যাক্স দিত বাংলা। ওই যে আমি বললাম জান্নাতাবাদ, দ্যাট ওয়াজ বাংলা। তো উই ওয়ার সামথিং, ইনশাআল্লাহ